বাংলা সাহিত্যে এমন কিছু কিছু গল্প আছে যে গল্পগুলো পড়ে বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না। ভাষাটা এতটাই সহজ, এতটাই স্বচ্ছন্দ, কিন্তু গল্পগুলো কিভাবে যেন আমাদের মনের গভীরে দাগ কেটে যায়। তেমনই একটা গল্প হচ্ছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে প্রকৃতি প্রেম, অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতিকে কেন্দ্র করেই সেখানকার মানুষের জীবন যেন আবর্তিত হয়েছে। সেই প্রকৃতির কোলেই তাদের বেড়ে ওঠা, তাদের দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছু। প্রকৃতি যেমন খুব সহজ, সরল, অনাড়ম্বর, এই মানুষগুলোর জীবনও সেই রকমই। কিন্তু তাই বলে গ্রাম বাংলায় কি কোনো জটিলতা বা কুটিলতা নেই? একজন সমাজতাত্ত্বিক মানুষ হয়ে, একজন সামাজিক ব্যক্তিত্ব হয়ে সেগুলো বিভূতিভূষণের চোখ এড়ায়নি। যে ছোট জাত, উঁচু জাত, নিচু জাত, এক ঘরে করে রাখা বা পণ প্রথা, এইগুলো কিভাবে মানুষের জীবনটাকে কুড়ে কুড়ে খেয়েছে সেগুলো তিনি খুব সহজভাবেই আমাদের দেখিয়েছেন। কিন্তু হ্যাঁ, এই সবেরই প্রেক্ষাপটে একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে কিন্তু নিসর্গ প্রকৃতি। যেমন এই পুঁই মাচা গল্পটায় কি বলা হচ্ছে গল্পটাতে, যদি আমরা পড়াটা শুরু করি। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যাহা কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন মা, কি আবার, কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎসরী পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উচ্ছুগ্য করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন,
হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না। বলে, তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছে, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছো সব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে যা। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ায়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুর বেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন।
বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার, সহায় হরি চাটুর্যে, তাঁর স্ত্রী অন্নপূর্ণা এবং তাদের 3 মেয়ে খেন্তি, পুঁটি ও রাধি। খুব কষ্টসৃষ্টেই সংসার চলে। এবার সহায় হরি কিন্তু সাংসারিক বিষয় বড়ই উদাসীন। তিনি দুলে পাড়ায় ঘুরে বেড়ান, বাগদি পাড়ায় ঘুরে বেড়ান। এই যে দুলে বাগদি, এরা সমাজের চোখে তথাকথিত নিচু জাতের। দুলেরা পেশায় পালকি বাহক হয়ে থাকে, ডুলি ইত্যাদি বহন করে নিয়ে যায়। আর বাগদিরা, এরা পেশাগত দিক থেকে মূলত চাষি বা জেলে প্রকৃতির, তাঁতও বুনে থাকে এরা। তো সমাজে সহায় হরি চাটুর্যে মানে চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ হয়ে তিনি দুলে পাড়ায় বাগদি পাড়ায় ঘুরে ঘুরে বেড়ান। এটাও ঠিক না, সমাজের চোখে ঠিক না। তার উপরে তিনি বেশিরভাগটা সময় মাছ ধরে কাটান। তার কোথায় খেজুর গাছ কাটা হয়েছে সেখান থেকে রস সংগ্রহ করে বেড়ান। এই সব দিকে তার মন। কিন্তু বাড়িতে তার বড় মেয়েটি যে বড় হয়ে উঠছে, সে যে বিবাহযোগ্যা হয়ে উঠেছে, তাকে যে আর পিতৃগৃহে রাখা চলে না, সেই সমস্ত সাংসারিক বিষয়ে তার খুব একটা মন নেই। কিন্তু অন্নপূর্ণার তো সে সমস্ত হলে চলে না। তাকে তো পুরো সংসারটা ধরে রাখতে হয়, সমাজে কি কথা হচ্ছে তাদের নিয়ে সেই দিকে কান পাততে হয়। এবং সেই জন্যেই যখন সহায় হরি চাটুর্যে এসে বলছেন যে একটা বড় বাটি বা ঘটি কিছু দিতে, কারণ তারকখুড়ো খেজুর গাছ কেটেছেন। কেটে দেওয়া মানে পুরো কেটে ফেলা নয়, গাছটাকে চেঁচে দেওয়া, যেখান থেকে খেজুর রস বেরোচ্ছে। এবার সহায় হরি কিছু খেজুর রস সংগ্রহ করে আনবেন, কারণ তিনি খেতে ভালোবাসেন। সেই কথায় কিন্তু অন্নপূর্ণা আমলই দিচ্ছেন না, কারণ তার বক্তব্য হচ্ছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এই নিয়ে এক প্রস্থ আলোচনা হয়ে গেছে যে সহায় হরি এবং তার পরিবারকে এক ঘরে করা হবে। এবার চণ্ডী মণ্ডপ বিষয়টা কি আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। আদতে গ্রাম বাংলায় এই চণ্ডী মণ্ডপগুলো ছিল মঙ্গল চণ্ডী আরাধনার জায়গা, একটা চালা ঘর মতো, সেখানে দেবী মূর্তির প্রতিষ্ঠা থাকতো। পরবর্তীকালে সেগুলোই কোনোটা দুর্গা মণ্ডপে পরিণত হয়েছিল। কিন্তু সেখানে যে শুধুই পূজা অর্চনা হতো এমনটা নয়, কিন্তু সেখানে ধরো এই গ্রামের যারা মাতব্বর, গ্রামের যারা মাথা বা যারা বৃদ্ধরা, তারা দৈনন্দিন আড্ডার আসর বসাতেন। বিকেল বেলায় আলোচনা সভা বসতো, বিচার সভা বসতো, অর্থাৎ গ্রামে কে কি অন্যায় করেছে, সালিশি সভা, এই সমস্ত কিছুর একটা জায়গা, একটা কমন জায়গা ছিল এই চণ্ডী মণ্ডপ। তো সেই চৌধুরীদের যে চণ্ডী মণ্ডপ, সেখানেই এইটা ঠিক করা হয়েছে যে সহায় হরি চাটুর্যেকে এক ঘরে করে দেওয়া হবে। এক ঘরে করে দেওয়ার অর্থ হচ্ছে যে এমন ব্যক্তি যিনি সমাজের নিয়ম কানুন ঠিক মতো পালন করেননি বলেই সমাজের কোনো কাজে তাকে বা তার পরিবারের কাউকে ডাকা হবে না, তাদের বাড়িতেও কেউ যাবে না, তাদের ছোঁয়া জল বা খাবার কেউ গ্রহণ করবে না, তাদের ধোপা নাপিত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। এটাই হচ্ছে এক ঘরে করে দেওয়া।
তাহলে এই যে তখনকার দিনে সমাজের যে অর্থহীন, অন্তঃসার শূন্য অথচ কঠিন রীতিনীতি, যেগুলো চাপে পড়ে মানুষ পিষে যাচ্ছে, সেগুলোর কথাও কিন্তু বিভূতিভূষণ এনেছেন, তার চোখ এড়ায়নি বলেই এনেছেন। তো এবার সহায় হরি এবং তার পরিবারকে একঘরে করে দেওয়া হবে কেন? কারণ খেন্তি, তাদের যে বড় মেয়ে, তার আশীর্বাদ হয়ে যাবার পরেও বিয়ে হয়নি, সুতরাং সে তো একরকম উৎসর্গ করা মেয়ে, বিয়ে হয়ে যাবেরই কথা, তাকে বাড়িতে রেখে দেওয়া হয়েছে কেন? এই অপরাধেই তাকে একঘরে করে দেওয়া হবে সহায় হরি এবং তার পরিবারকে। এই কথা শুনে সহায় হরির কিন্তু কোনো তাপ উত্তাপ নেই, তিনি সেই রকমই উদাসীন। ও, সবাই একেবারে একঘরে করে দিয়েছেন, এবার শুধু কালীমা ঠাকুরই বাকি আছেন। কালীমা ঠাকুর হচ্ছেন গ্রামের মাথা। এবার অন্নপূর্ণা তাতে আরো রেগে যাচ্ছেন, কেন তোমাকে একঘরে করতে এমন কিছু বেশি কিছু লাগে নাকি? তুমি তো গ্রামের মাথাও নয়, গ্রামের মাতব্বরও নও, তোমার চাল নেই, চুলো নেই, এক পয়সার মুরদ নেই, তোমাকে একঘরে করতে বেশি কি লাগে? আর সত্যিই তো, বলে তিনি আস্তে করে বলছেন, মেয়ের আসল বয়স হয়ে গেছে 15। তার মানে 15 বয়সটা তখনকার দিনে ভেবে দেখো তো, খুব বেশি বয়স কিন্তু। এই 15 বয়স তোমাদেরই বয়স, কি তোমাদের থেকে 1 বছরের ছোট? সেই 15 বয়সে মেয়ের বিয়ে দেওয়া হয়নি মানে সাংঘাতিক একটা অপরাধ হয়ে গেছে সহায় হরিদের। এই রকম অবস্থায় এই অপরাধের কারণেই, কোট আনকোট এই অপরাধের কারণেই একঘরে করা হবে। অন্নপূর্ণা চিৎকার করে স্বামীকে ধমক দিয়ে যাচ্ছেন, সংসারের বিষয়ে একটু সতর্ক থাকতে বলছেন, খেয়াল রাখতে বলছেন, মেয়ের বিয়ের জোগাড় যন্ত্র করতে বলছেন, বলেই যাচ্ছেন। এবার সহায় হরি বুঝতে পারছেন, তিনি যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ তার স্ত্রী অন্নপূর্ণা এরকম কথা বলেই যাবেন। তিনি চট করে ওই দাওয়া থেকে একটা কাঁসার বাটি হাতের সামনে পেয়েছেন, সেটাকে উঠিয়ে নিয়ে খিড়কি দরজা দিয়ে বেরোবেন। খিড়কি দরজা মানে হচ্ছে বাড়ির পেছন দিকের যে দরজা, ছোটখাটো যে দরজা, সেখান দিয়ে বেরোতে যাবেন। এমন সময় দেখছেন সেই খিড়কি দরজা দিয়েই তার 3 মেয়ে পরপর ঢুকছে। সামনেই রয়েছে খেন্তি, তার মুখটা বেশ বড়, সে নিজেও বেশ লম্বা, গোলগাল চেহারা, তার মুখটা বেশ বড়, চোখগুলো ডাগর ডাগর বড় বড় চোখ, খুব শান্ত সেই চোখের দৃষ্টি, কালো চুলগুলো অগোছালো বাতাসে উড়ছে, এবং হাতে সরু সরু যে কাঁচের চুড়িগুলো, সেগুলো যে সেফটি পিনটা দিয়ে একসঙ্গে বাঁধা রয়েছে, সেই সেফটি পিনটা যে কত পুরনো তার বয়স এখন আর আন্দাজ করতে যাওয়াই বৃথা। এই যে মেয়েটি, যার সাজগোজের বাহার নেই, যার কেশ পাশের পারিপাট্য নেই, সেই মেয়েটিও তার বাবার মতোই একটু খেতে ভালোবাসে, আর কিছু না, শুধু একটু খেতে ভালোবাসে। তার হাতে এক বোঝা মোটা মোটা পুঁই শাক, পেকে হলদে হয়ে যাওয়া পুঁই শাক, সেগুলো রায় কাকা, তাদের গ্রামেরই একজন, ঘাটের ধারে তাকে দিয়েছে। আর আরেকটি মেয়ের হাতে 2-3টে পুঁই পাতা জড়ানো, কি না চিংড়ি মাছ। খুব আনন্দের সঙ্গে খেন্তি তার বাবাকে জানাচ্ছে যে এই চিংড়ি মাছগুলো সে গয়া বুড়ির কাছ থেকে ধারে এনেছে। এবার গয়া পিসি তো কিছুতেই দেবে না, কারণ তার বাবার অলরেডি 2 পয়সা ধার রয়েছে গয়া পিসির কাছে। তো খেন্তি তাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছে যে তার বাবা তো সেই ধারের পয়সা না মিটিয়ে পালিয়ে যাচ্ছে না কোথাও, তুমি এই চিংড়ি মাছগুলো দাও, এগুলো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করা হবে। এই সমস্ত যখন কথাবার্তা হচ্ছে, অন্নপূর্ণা একে তো রেগেই ছিলেন। এটা কিন্তু মেয়ের ওপরে তার জাত ক্রোধ নয়, তিনি যে মেয়েকে ভালোবাসেন না তা কিন্তু নয়। পরবর্তীকালে আমরা দেখব যে তিনি তার বড় মেয়েটিকে একটু বেশি ভালোবাসেন। কিন্তু এই যে গ্রামের সবাই উত্তক্ত করে তুলেছে যে মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাও মেয়েকে তোমরা ঘরে বসিয়ে রেখেছো ইচ্ছে করে, একঘরে করে দেওয়া হবে, এই সমস্ত কিছু চিন্তায় উদ্বেগে তার মাথা ঠিক নেই। তিনি সঙ্গে সঙ্গে ভীষণ তীব্র সুরে ভৎসনা করে বললেন, এক্ষুনি পুঁই শাকের ডাঁটাগুলো ফেলে দিয়ে আয়, কারণ তোমাকে একবারে কি অমর্ত্য, অমর্ত্য মিন্স অমৃত, তোমাকে কি অমর্ত্যই তারা দিয়েছে। পেকে যাওয়া হলদে হয়ে যাওয়া পুঁই শাক জঙ্গল হয়ে পড়েছিল ওদের বাড়িতে, ভালোই হলো, ওদেরকে আর কষ্ট করে সেই জঞ্জাল পরিষ্কার করতে হলো না, তুমি কুড়িয়ে নিয়ে এলে। যত সমস্ত পাথুরে বোকা, পাথুরে বোকা মানে হচ্ছে একদম নিরেট মাথা যাদের, একদম গবেট যাকে বলা হয়,
সেই রকম বোকা আমার ঘাড়েই এসে জুটেছে, কিচ্ছু খেতে হবে না। আর তোমাকে বলে দিয়েছি না যে এত বড় ধাড়ি মেয়ে হয়ে গেছো, বাড়ির বাইরে পা রাখবে না তুমি। তোমার যদি ঠিক সময় বিয়ে হতো, তুমি এতদিনে 4 ছেলের মা হতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর আরেকজন মানে 3টা স্বামীকে মিন করছেন। কোথায় রস, কোথায় ছাই পাঁশ, যা খুশি জোগাড় করে বেড়ানো হচ্ছে, ফেলে দেয় সমস্ত। বলে তিনি এমন ধমক দিয়েছেন যে সেই ধমকে ভয়ের চোটে খেন্তির হাতের বাঁধন আলগা হয়ে গেছে এবং ওই পুঁইশাকের বোঝাটা মাটিতেই পড়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে। অন্নপূর্ণা তার ছোট মেয়ে রাধিকে বলছেন, ওই আপদগুলো, ওই পাকা হলদে হয়ে যাওয়া পুঁই শাকগুলো এক্ষুনি টান মেরে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে। এবার ছোট মেয়েটা সেটা কুড়িয়ে টুড়িয়ে নিয়েছে। বাচ্চা মেয়ে অতগুলো শাক কুড়োতেও পাচ্ছে না, ঝুলছে এদিক ওদিকে। তো তারই মধ্যে সহায় হরির মনে খুব বেজেছে খেন্তির চোখের জল, যে কত সাধ করেই না মেয়েটা ওই পুঁই শাকগুলো কুড়িয়ে এনেছিল। কারণ খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে বড্ড ভালোবাসে। তিনি একবার বললেন একটু আমতা আমতা করে, আহা ছেলে মানুষ, অত সাধ করে এনেছে, তুমি আবার কেন বকাবকি করছো? কিন্তু অন্নপূর্ণা আরো ঝাঁঝিয়ে বলছেন, খেতে হবে না, মেয়ে মানুষের অত নোলা কিসের, এ পাড়া ও পাড়া থেকে ভিক্ষে করে নিয়ে আসবে পুঁই শাক। বলে রাধিকে বলছেন, তুই যা, দূর করে দিয়ে আয় ওগুলো এক্ষুনি। সহায় হরি হয়তো আরো কিছু বলতেন, কিন্তু এই দুপুরবেলা পুঁই শাকের পক্ষ নিয়ে বা বড় মেয়ের পক্ষ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে তার মন সায় দিল না। তিনি খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। যাবার সময় দেখে গেলেন যে খেন্তির বড় বড় চোখগুলো জলে ভরে গেছে। বাইরে ফেলে দেওয়া হয়েছে খিড়কি পুকুরের ধারে ওই পুঁই শাকগুলো। এবার যখন বাড়িতে কেউ নেই, অন্নপূর্ণা একা, তিনি যখন রান্না করতে বসছেন, তার হঠাৎ আগের বছরের একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে অরন্ধনের আগের দিন। অরন্ধন মানে যে দিনটা রান্না করা বারণ, রান্না করা হয় না। সাধারণত বিশ্বকর্মা পুজোর সময়, সরস্বতী পুজোর সময়, মনসা পুজোর সময় অরন্ধন পালিত হয়। তো এবার অন্নপূর্ণার মনে পড়ে যাচ্ছে যে আগের বছর অরন্ধনের আগের দিন যখন বাড়িতে পুঁই শাকের চচ্চড়ি রান্না হচ্ছিল, খেন্তি আবদার করে বলেছিল যে ওই পুঁই শাকের আর্ধেকটা সে একাই নেবে, বাকি আর্ধেকটা বাড়ির সকলে ভাগ করে নেবে। ফলে পুঁই শাকের চচ্চড়ির প্রতি মেয়েটার ঠিক লোভ কথাটা বলা হয়তো ভালো হবে না, যে প্রবল আকর্ষণ, সেটা অন্নপূর্ণা জানতেন। বাড়িতে তখন কেউ ছিল না। তিনি একা একা চুপি চুপি খিড়কি দরজা দিয়ে বেরোলেন। এপাশে ওপাশে পড়ে থাকা সেই পাকা পুঁই ডাঁটাগুলোকে কুড়িয়ে আনলেন, যতগুলো পারলেন। বাকিগুলো আর কুড়োনো যায় না, এমনই নোংরা জায়গায় ফেলা হয়ে গেছে। তারপর চিংড়ি মাছ দিয়ে খুব সযত্নে সেটাকে রান্না করলেন, কাউকে কিচ্ছু বললেন না। দুপুরবেলা যখন খেন্তি খেতে বসেছে, তখন ভাতের সঙ্গে পাতে সে যখন দেখলো যে কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, তার চোখে মুখের সে কি উদ্ভাস, সে কি আনন্দ উজ্জ্বল আভা, বলে বোঝানো যাবে না। সে আনন্দপূর্ণ চোখেই অথচ ভয়ে ভয়ে সে মায়ের মুখের দিকে একবার তাকালো। অন্নপূর্ণা জানতেন যে খেন্তির ভালো লাগবে। তিনি তখন আর খেন্তির সামনে আসছেন না, যে কারণ খেন্তির মুখের দিকে তাকালে তিনি কেঁদে ফেলবেন। এবার তিনি নানা কাজের অছিলায় এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে যখন আবার খেন্তির সামনে এলেন, দেখবেন ইতিমধ্যে চচ্চড়িটুকু খাওয়া হয়ে গেছে। তিনি বললেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দেব? খেন্তি সঙ্গে সঙ্গে এই আনন্দজনক প্রস্তাবে সমর্থন জানালো। অন্নপূর্ণা চচ্চড়ি দিলেন। তার চোখ জলে ভরে আসছিল যে ইস, এই মেয়েটাকে সকালবেলা বকলাম আমি শুধু শুধু একটু খাওয়ার জন্য, তো মেয়ের সামনে তো কাঁদতে পারছেন না, একটু আড়াল চাই তার। সেজন্য রান্নাঘরের যে চাল, সেই চালের বাতা মানে খড় আর টালির মাঝখানে যে ফাঁকগুলো থাকে, সেইখানে আগেকার দিনের গিন্নিরা রান্নাঘরের জরুরি দ্রব্য সব গুজে রাখতেন। শুকনো লঙ্কা হোক, তেজপাতা হোক, বড়ি হোক, তিনি সেইখান থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। এই বাহানায়, এই আড়ালে তিনি চোখের জলটাকে লুকিয়ে ফেললেন মেয়ের কাছ থেকে। কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল।
সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দে তবে রক্ষে। তার কি স্বভাব রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা, ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহাহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল। তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুক করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে সব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি আর মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ই ঠিক করিয়া দেন। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়া মনে হয় না। ইহা দুষ্ট লোকের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। তাহলে এই হচ্ছে হিস্ট্রি, যে সেদিন বিকেল বেলাতেই কালী মায়ের চণ্ডী মণ্ডপে সহায় হরির ডাক পড়েছে এবং সেখানে গ্রামের মাথা কালীময় ঠাকুর তাকে রীতিমতো শাসিয়ে বলেছেন যে সে যদি শিগগিরই মেয়ের বিয়ের বন্দোবস্ত না করে তাহলে সহায় হরি ও তার পরিবারকে এক ঘরে করে দেওয়া হবে। কারণ মেয়ের আশীর্বাদ হয়ে যাবার পরে যদি বিয়ে না হয় সে তো উৎসর্গ করা মেয়ে, একরকম বিয়ে হয়ে গেছে ধরে নেওয়া যেতেই পারে, শুধু 7 পাক ঘোরাই যে বাকি ছিল। আর এই যে বলা হচ্ছে যে স্বভাব না হলে পাত্র দেব না, ঠিক রকম ব্রাহ্মণ না হলে পাত্র দেব না, তো কেষ্ট মুখুজ্জের ছেলের কি হলো? শেষ পর্যন্ত হরির ছেলের সঙ্গে বিয়ে দিতে হলো। হরি বলে কেউ একজন আছে, তার বংশটা কালীময় ঠাকুরের মতে 6-7 পুরুষের ভঙ্গ, পচা, ক্ষত্রিয়। ক্ষত্রিয় হচ্ছে অকুলীন ব্রাহ্মণ, অর্থাৎ কালীময় ঠাকুর নিজেকে প্রমাণ করতে চান তিনি উঁচু বংশের ব্রাহ্মণ, আর হরিরা হচ্ছে একেবারে নিচু জাতের ব্রাহ্মণ। ফলে এই যে কুলীন অকুলীন ব্রাহ্মণদের মধ্যে এই যে ভেদাভেদ, এই যে প্রচন্ড রাগ একে অপরের প্রতি, এগুলো কিন্তু গ্রামীণ সমাজকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খেয়েছে। এবার কালীময় ঠাকুর বলছেন যে আমি যে অত চেষ্টা চরিত্র করে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তোমার মেয়ে খেন্তির বিয়ের সম্বন্ধটা করে দিলাম, তুমি কি হিসেবে সম্বন্ধটা ভাঙলে শুনি? হ্যাঁ, তুমি গরিব মানুষ, সেরকম করে কিছু তুমি বরপণ দিতে পারবে না বলেই না আমি ঠিক করলাম। ওদের অভাবটা কিসের? হ্যাঁ, পড়াশোনা জানে না বটে, তো সবাই কি আর জজ ম্যাজিস্ট্রেট হতে পারে? তাদের বাড়ি আছে, বাগান আছে, পুকুর আছে, আমন ধানও করেছে, এবার কিসের অভাব? এবার কথাটা হচ্ছে অনেকেরই মনে একটা কূট প্রশ্ন উঠতে পারে যে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে করে দেবার জন্য কালীময় মশাইয়ের এত আগ্রহটা কিসের?
দুষ্টু লোকে বলে আর কি, মানে বদনাম দেওয়ার লোকের তো অভাব নেই, দুষ্টু লোকে বলে যে শ্রীমন্ত মজুমদারের কাছে কালীময় ঠাকুরের অনেক ধার বাকি রয়েছে, সুদও অনেক বাকি, এবার নালিশ হবার উপক্রম, মানে জেল খাটতেই বাকি আছে। এবার সেই জন্য তিনি যদি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়েটা করে দিতে পারেন, তাহলে শ্রীমন্ত মজুমদার তার এই সমস্ত ধার দেনাগুলো মাফ করে দেবেন। এবার আশীর্বাদটা হয়ে গেছিল, সমস্যা ছিল না। কিন্তু আশীর্বাদ হয়ে যাবার পর সহায় হরি একদিন খবর পেলেন যে এই ছেলেটির চরিত্রের দোষ আছে। সে তাদেরই গ্রামের কোনো একটা কুমোর বউয়ের সঙ্গে কিছু একটা করেছে, যার ফলে সেই কুমোর বউয়ের আত্মীয় স্বজনরা ছেলেটিকে এমন ঠ্যাঙানি দিয়েছে সে একদম শয্যাশায়ী। এই কথা জানবার পর কোন বাবা তার মেয়েকে এরকম অসৎ চরিত্রের ছেলের হাতে দেবে? সেই জন্য সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধটা ভেঙে দিচ্ছেন। এবার এই যে বিধান দেওয়া হয়ে গেল যে মেয়ের বিয়ে শিগগিরই দাও, নয়তো বামুনদের জাত মারা যাবে, তোমরাকে আমরা এক ঘরে করব, এতেও কিন্তু সহায় হরির কোনো তাপ উত্তাপ নেই। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্ন স্বরে বলিলেন, যা শিগগির শাবল খালা নিয়ে আদিক। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতাপুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান সারিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোঁবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়, যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার কিছু খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখন? কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন,
চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়ে দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমত্ত মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? তাহলে এখানেও সেই একই জিনিস, ভোজনপটু একটি মেয়ের কথা। যে মেয়েটি তার বাবাকে সঙ্গে নিয়ে, তার মা যখন ঘাটে গেছে স্নান করতে, সেই সময় একটা শাবল নিয়ে বরজপোতার বনে গেছে। এবার মা, তিনি তো ঘাটে গেছেন, স্নান করবেন, কাপড় কাচবেন, সময় লাগবে। তিনি যখন বাড়িতে চলে এসেছেন, বাড়িতে কেউ নেই, তিনি সবে ধোয়া কাপড় জামা পরে রান্না জোগাড় যন্ত্র করছেন। এমন সময় ও পাড়ায় মুখুজ্জেদের বাড়ির ছোট মেয়ে দুর্গা এসে তাকে বলছে যে তার মা তো ছুঁতে পারবে না, যদি খেন্তির মা গিয়ে একটু নবান্নটা মেখে দিয়ে আসে আর ইতু পুজোর ঘটগুলো বার করে দিয়ে আসে। নবান্ন আমরা সবাই জানি নতুন ধানের উৎসব। অঘ্রাণ মাসে যে নতুন ধান ওঠে, সেই নতুন ধান, সেটা দিয়ে যে পায়েস তৈরি হয়, গৃহদেবতাকে প্রথম সেই পায়েসটা উৎসর্গ করা হয়। সেই নতুন ধানের যে উৎসব, তাকেই বলে নবান্ন। আর ইতু পুজোটা হচ্ছে সূর্য পুজো, কিন্তু গ্রাম বাংলায় এটি শস্যের দেবী হিসেবে পূজিতা হয়ে থাকেন। ইতুর ঘটকে নানা রকম কিছু দিয়ে সাজানো হয়, যেমন শস্যের বীজ, যেমন ঘাসের গুচ্ছ, কলমি শাক, সর্ষে শাক, মানকচুর মূল, এই সমস্ত। কার্তিক মাসের সংক্রান্তি মানে কার্তিক মাসের শেষ দিন থেকে অঘ্রাণ মাসের শেষ দিন পর্যন্ত প্রত্যেক রবিবার ইতু পুজোর ব্রত উদযাপন করা হয়, যাতে আরো ভালো শস্য হয়, এই কামনায়। এবার খেন্তির মা যখন যাচ্ছেন দুর্গাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে, বরজপোতার বনের পাশ দিয়ে যাবার সময় তিনি শুনতে পাচ্ছেন খুব খুব করে কিছু একটা খোঁড়বার শব্দ। তাদের পায়ের আওয়াজে শব্দটা বন্ধ হয়েছে। যখন তারা কিছুটা এগিয়ে গেছেন, আবার শব্দটা শুরু হয়েছে। এবার
তিনি যখন বাড়ি ফিরে এসেছেন কাজকর্ম সব সেরে টেরে, তার ঠিক পরেই তার স্বামী ফিরে এসেছেন একটা 15-16 সের ওজনের বিশাল মেটে আলু ঘাড়ে করে নিয়ে। এটারই আন্দাজ করেছিলেন অন্নপূর্ণা, সরাসরি জিজ্ঞেস করেছেন। এবার তার আগে স্বামী কৈফিয়তের সুরে বলেছে যে ওই যে ময়সা চৌকিদার ও বেড়ার ধারে মেটে আলু করেছিল, আমাকে রোজই বলে নিয়ে যেতে, আজকে গিয়েছিলাম তাই আনতে। অন্নপূর্ণা সে সমস্ত কোনো কথায় কান না দিয়ে, কারণ তিনি তো জানেন সত্যিটা কি, তিনি বললেন, বরজপোতার জঙ্গলে কি করছিলে? ওখান থেকেই তুলে এনেছো না? তোমার তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, ইহকালও নেই পরকালও নেই। এখন তুমি চুরি করো, ডাকাতি করো, যা খুশি করো, মেয়েটাকে কেন টানছো এর মধ্যে? বলতে বলতে মেয়েটিও স্নান সেরে ফিরে এসেছে। সরাসরি তাকে এবার খেন্তির মা বলছেন, এই মেটে আলুটা তুই এনেছিস তো? খেন্তি কি বলবে? মা তো জানে সবটা, সেও তো বুঝতে পারছে। সে একবার মেটে আলুর দিকে তাকাচ্ছে, একবার সে বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকে তাকাচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। তারপরে মা যখন আরো ঝাঁঝালো সুরে জিজ্ঞেস করেছেন, সে বলে ফেলেছে হ্যাঁ। তার মায়ের রাগটা কোথায়? মেটে আলু চুরি করে এনেছে। তিনি বলছেন, আমাদের জোটে খাবো, না জোটে না খাবো, কিন্তু পরের বাড়ি থেকে চুরি কেন করতে যাব? আর তুমি সমত্ব মেয়ে, সমত্ব মেয়ে মানে সমর্থ, অর্থাৎ যৌবন প্রাপ্তা মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছো। তুমি গেছো সেই এক গলা বনের মধ্যে যেখানে বাঘ লুকিয়ে থাকে দিনে দুপুরে। যদি ওখানকার ওরা চৌকিদার ডেকে তোমাকে পুলিশে দিত, তোমার কোন শ্বশুর এসে তোমাকে বাঁচাতো? খবরদার তুমি যদি বাড়ির বাইরে বেরো, তাহলে আস্ত চালাকার তোমার পিঠে আমি ভাঙবো। এই যে বারবারই আমরা দেখতে পাচ্ছি যে খেন্তির মা তাকে বকছেন, আর বারবারই আমরা দেখছি যে খেন্তির এই ভোজনপটু স্বভাবের জন্য তিনি তাকে একটু বেশি করেই খাবার দিচ্ছেন। কারণ তিনি জানেন যে মেয়েটা চুরি করবার জন্য চুরি করেনি, একটু ভালো মন্দ খাবে বলে সে এনেছে। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে খেন্তির পরিবারের কথা, খেন্তি এবং তার মায়ের মধ্যে সম্পর্কের যে অদ্ভুত সারল্যের কথা। এই অবধি আজকের পড়া থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব যে এর পরবর্তীকালে খেন্তির জীবনে ঠিক কি ঘটল। তোমরা এর মধ্যে এই ভিডিওটার ফার্স্ট পর্বটা দেখে নাও, ভালো করে বুঝে নাও, কোনো ডাউট থাকলে আমাকে জানিও।